I want to test your lips. রিদওয়ানের এরূপ বাক্যে ভোরের হৃদস্পন্দন হঠাৎ করে দ্রুত গতিতে বেড়ে গেল। নিঃশ্বাসটাও এই মুহূর্তে ভীষণ অভাব পড়ে রয়েছে অধিকূলের ধোঁয়াশায়। এই বাড়িতে হয়তো গাছের সংখ্যা কম, নইলে কি আর এই ভয়ানক মুহূর্তে নিঃশ্বাসের অভাব পড়তো? একটু দূরে সরবেন প্লিজ, আমি নিঃশ্বাস নিতে পারছি না। ভোরের এরূপ বাক্য রিদওয়ান দূরত্ব আরেকটু কমালো। ভোরের আদলের নিকট গিয়েই গাঢ় নিঃশ্বাস ফেলল। ভোরের মাদকতায় আখিদয় নাশাসক্ত হয়েই তাকালো। এখনো তো কোনো স্টেপ নিলাম না, এখন এরকম হাল। সামনে যখন স্টেপ নেব তখন তো তোমাকে খুঁজে পাওয়া যাবে না হানি। রিদওয়ানের কথার অন্তরালে ভোরের জবাব পাওয়া গেল না, তবে মুখা অবয়ব লাল আভায় ছড়িয়ে পড়ল পুরো মুখ জুড়ে। রিদওয়ান সেই মুহূর্তকে আরেকটু গাঢ় করতে ভোরের কপালে ছড়িয়ে থাকা চুলগুলো কানের পাশে গুজে দিল। সেই স্পর্শে ভোর চোখ জোড়া বন্ধ করে ফেলল। ডান হাত ললাটে রেখে উষ্ণ চুম্বন আঁকলো ভোরের কপালের মাঝখান বরাবর। ঠোঁটের ছোঁয়া ওইখানে রেখেই আমি সাধু পুরুষ নই, আর নয় অন্যত্র পরনারের প্রতি আসক্ত। আমার সব চাওয়া পাওয়া তোমার উপর ন্যায্য হবে। সময় দিলাম তোমায় আমার ছোঁয়াগুলো মেনে নেওয়ার জন্য। তবে হ্যাঁ, সে ছোঁয়ার সময় কিন্তু দীর্ঘ হবে না। খুব দ্রুতই আমার স্পন্দন জোরে তোমাকে রাঙাবো। সে সাথে এঁকে দেবো তোমার স্পন্দন জোরে হৃদয় শিকদারের দলিল নামা। রিদওয়ানের এইরূপ কথার জালে ভোর এক অন্য এক জগতে হারিয়ে গেল। আজ রিদওয়ানের কথাগুলো অন্যরকম শোনালো। মনে হলো কঠিন কিছু মনের মধ্যে অনেকদিন যাবৎ পুষে রেখেছে নিজের চাওয়া পাওয়াগুলো। হে যে ভাবনা কুমারী। রিদওয়ানের হঠাৎ ডাকে নিজের ভাবনা থেকে বের হলো, কিন্তু সেই ভাবনা থেকে বের হওয়া রিদওয়ানকে বেডের একপাশে দেখে অবাক হলো। এই লোক তার কাছ থেকে গেল কখন? আর গেল তো গেল, সে কেন টের পেল না? আপাতত তোমাকে আদর করার মতো এনার্জি নেই। প্রচন্ড খিদে পেয়েছে, তাড়াতাড়ি খাইয়ে দাও। ভোর কথাটা শুনেই নিজের জায়গা থেকে সরে এসে রিদওয়ানের সামনে এসে দাঁড়ালো, যে আপাতত খাবারের থালা হাতে নিয়ে তার দিকেই তাকিয়ে আছে। খাবার তো সুন্দর করে সাজিয়েই এনেছি, হাত ধুয়ে খেয়ে নিন। বউ থাকতে আমি কেন হাতে খাবো? মানে? ভোরের কথার জেরে আবারও উঠে আসলো রিদওয়ান। এত কথা কেন বলো হানি? শোনো, এখন থেকে আমি রাতে আসলেই তুমি আমাকে খাইয়ে দেবে। আর হ্যাঁ, সাথে নিজেও খাবে। আর সেটা কোন দুঃখে করতে যাব শুনি? ভোর দুই হাত আড়াআড়ি ভাঁজ করে জিজ্ঞেস করলো। বউ বলেই করবে। বউ বলেই কি আমি আপনাকে ছোট বাচ্চাদের মতো তুলো তুলো করব? আর কোলে নিয়ে বলবো বাবু খাইছো নাকি খাইবা? হোয়াট ননসেন্স। শোনো, কথা বাড়ানোর দরকার নেই। ছোট বাচ্চা নাকি বড় বাচ্চা সেটা পরে বোঝাবো। আপাতত যেমনটা বলেছি তেমনটা তাড়াতাড়ি করো, তাহলে কিন্তু আমার মুড এসে যাবে তোমাকে অন্যভাবে খাইয়ে দেওয়ার। কথাটা বলে রিদওয়ান নিজের ঠোঁটে স্লাইড করতে লাগলো। চোখ বড় বড় করে ভোর রিদওয়ানের কথাটা বুঝেই ভালো বাচ্চার মতো তাড়াতাড়ি হাত ধুয়ে এসেই খাবারের প্লেটটা রিদওয়ানের থেকে নিয়ে নিল। এরপর আস্তে আস্তে খাইয়ে দিতে লাগলো তার সামনে বসা স্বামী নামক বজ্জাত লোককে। পুরোটা সময় রিদওয়ান তৃপ্তি নিয়েই খেলো। অর্ধেক খাওয়া হলেই ভোরকে বলল বাকিটা সে খেয়ে নিতে। কথাটা শুনে ভোরের আর না করতে ইচ্ছে করেনি। রিদওয়ানের খাওয়া দেখে ভোরেরও খিদে পেয়ে গেল, তাই সেও খেয়ে নিল বাকিটা, যেহেতু খাবার অনেকটাই এনেছিল। রিদওয়ান পানি খেয়েই মুখ মুছল ভোরের ওড়নার এক পাশের অংশ দিয়ে। ভোরের কেন জানি না জিনিসগুলো ভালোই লাগলো দেখতে। রিদওয়ানের ব্যবহারে সে যেমন অবাক হচ্ছে, তেমনি নিজের মধ্যে থাকা নরম মনে ভালো লাগার প্রভাব ছড়িয়ে পড়ছে। কেমন যেন সুখ সুখ অনুভব হচ্ছে হঠাৎ করে। রিদওয়ান রুমের লাইট নিভিয়ে ড্রিম লাইট জ্বালিয়ে দিল। সাথে সাথে ঘরময় লাল আভা ছড়িয়ে পড়ল আনাচে কানাচে। ভোরের কোমর জড়িয়ে ধরেই বেডে শুয়ে দিল রিদওয়ান। হঠাৎ আক্রমণে ভোর বেশ ভয় পেল। রিল্যাক্স হানি, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো। কথাটা বলেই ভোরকে একপাশে জড়িয়ে ধরে বুকের সাথে মেশালো। রিদওয়ানের শরীর থেকে মাতাল করা সুবাস যেন ভোরকে আকর্ষিত করতে লাগলো। হঠাৎ করে ভোর যেন বোবা হয়ে গেল। রিদওয়ানের যত্নে যেন ভুলে গেল 2 দিন রিদওয়ান তার সাথে ছিল না। অভিযোগও করার সুযোগ হলো না তার। ভোরের মাথায় হাত বুলাতে বুলাতেই আরেকটু শক্ত করে মিশিয়ে নিল। কিছুক্ষণ পর ভোরের ভারী নিঃশ্বাসের শব্দে চারিপাশ মুখরিত হতে থাকলো। সাথে হতে থাকলো সুখের হাতছানির মতোই সুন্দর এক অনুভূতি। ভুল জায়গায় ভুল ডিসিশন নিয়ে খুব বড়ভাবে ঠকেছে আমি, হোয়াইট অ্যাঞ্জেল।
কিন্তু সেই ভুল করেছি দেখে আজ আমার বুকে পবিত্র এক ফুলকে জায়গা দিতে পেরেছে। কথাটা বলেই ঘুমন্ত ভোরের মাথায় আবারও উষ্ণ চুম্বন কাটল। এই ফুলের অযত্ন আর কখনো হবে না, আর না হবে তার চোখে দুঃখের অস্ত্র। আজ থেকে তোমার এই আঁখি দয় শুধুই থাকবে আমার নামের সুখের ছায়া। অতীত যতই কঠিন হোক, আমি হব তোমার বর্তমান, আর আমি হব তোমার ভবিষ্যৎ। ওয়েট আনটিল। বাতাসের প্রকোপে চারিদিক ছেয়ে গেছে শীতের তীব্রতায়। সেই শীতের ছোঁয়ায় কারোর স্পন্দন থেমে গেছে প্রিয়সীর অসুস্থতার মুখশ্রী দেখে। চোখের দীপ্ত যেন মুহূর্তেই রক্তলাল আভা ধারণ করলো। খুব কি ক্ষতি হতো যদি তোর অসুস্থতা কখনই না হতো? আমি কি খুব কষ্ট দিয়ে ফেললাম তোকে রেচ্চেরি? কথাটা বলেই অন্তির কপালে হাত দিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলল। জ্বর আপাতত অল্প। রিকের হাতের ছোঁয়ায় অন্তি চোখের পাপড়িগুলো পিটপিট করতে লাগলো। ধীরে ধীরে সেই চোখের পাপড়ি মেলেই সামনের দিকে তাকালে রিককে দেখতে পেল। জ্বরের ঘোরে হয়তো ভুল দেখছে ভেবে সাথে সাথে উঠে আলিঙ্গন করলো রিককে। আপনি এসেছেন রিক ভাই? এতক্ষণ কই ছিলেন? আমি কখন থেকে আপনাকে ডেকেই যাচ্ছি। অন্তির হঠাৎ বলা বাক্য রিক কিছুক্ষণ থমকে গেল। তার রেড চেরি তাকে খুঁজছিল, আর সে জানেই না। কথা বলছেন না কেন? কোথায় ছিলেন আপনি রিক ভাই? জানেন, আমার না খুব কষ্ট হচ্ছিল। অন্তির কথা শুনে বুঝতে পারলো জ্বরের ঘোরে আছে সে, আর যা যা বলছে সবই হয়তো রিককে কল্পনা করেই বলছে। কিন্তু অন্তির মাথাটা নিজের বুকের কাছে রাখলো। এরপর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে কেন কষ্ট হচ্ছিল? জ্বর হয়েছে আমার। ঔষধ খেলে সেরে যাবে। আর আমি তো খারাপ লোক, আর খারাপ লোককে খুঁজতে নেই। কে বলেছে আপনি খারাপ লোক? আমার প্রেয়সী। রিকের কথায় অন্তি মাথা তুলে রিকের মুখের দিকে তাকালো অশ্রুযুক্ত চোখে। আপনার প্রেয়সী আছে রিক ভাই? কেমন করুণ করে উচ্চারণ করলো কথাটা। মনে হচ্ছে খুব কষ্ট নিয়েই উচ্চারিত করলো শব্দগুলো। হ্যাঁ আছে তো। রিকের কথায় অন্তি নিজেকে রিকের বন্ধন থেকে ছাড়ালো তাড়াতাড়ি। এরপর চোখের অশ্রু ফেলতে ফেলতে আপনার প্রিয়সী কিভাবে থাকতে পারে রিক ভাই? আপনি না আমায় ভালোবাসেন? আমাকে না আপনি বউ করবেন বলেছিলেন? তাহলে তাহলে অন্য কেউ আপনার প্রিয়সী হয় কি করে? অন্তির কথায় রিক ভ্রুকুচকে তাকালো। এসব কথা কে বলেছে তোকে? আমি শুনে নিয়েছি। শুনে নিয়েছিস মানে? আপনি তো আব্বুর সাথে আমাদের বিয়ের কথা বলেছিলেন, সাথে এও বলেছিলেন আপনি নাকি আমাকে ভালোবাসেন। আমি সব শুনে নিয়েছি। অন্তির কথায় রিক মনে করতে লাগলো এইরূপ ঘটনার কথা। হ্যাঁ, রিদওয়ানের বিয়ের 1 সপ্তাহ আগেই তো অন্তির আব্বুর সাথে এসব নিয়ে ঝামেলা বেঁধেছিল। আর তখন তারা বড়রা ছাড়া কেউ ছিলও না। তাহলে অন্তি কখনই বা শুনলো এসব কথা? হঠাৎ করে ফুপানো শব্দে রিক নিজের মধ্যে থাকা ভাবাবেগগুলো সমাপ্ত করলো। অন্তিকে এইভাবে কাঁদতে দেখে বুকের বাম পাশে অসহ্য রকমের যন্ত্রণা অনুভূত হলো। নিজের অবস্থান থেকে সরে গিয়ে অন্তির 2 গালে হাত রেখেই বেসামাল হলো। কি হয়েছে রেচ্চেরি? বল আমায়। কোথায় কষ্ট হচ্ছে সোনা? আপনি আমার নন রিক ভাই, আপনি আমার নন। কাঁদতে কাঁদতে কথাগুলো খুব কষ্টে উচ্চারিত করলো। ফুপিয়ে কাঁদার ফলে নিজের মধ্যে থাকা কষ্টগুলো যেন উপচে পড়ছে, আর সেই কষ্টের ভাগিদার যেন রিককে ক্ষত বিক্ষত করছে। হুস হুস, একদম কাঁদবি না চান। প্লিজ স্টপ ক্রাই রেচ্চেরি। কথাটা বলেই অন্তিকে শক্ত করেই জড়িয়ে ধরলো। আপনি আমাকে কেন ভালোবাসলেন না? কেন কেন আমাকে ভালোবাসলেন না রিক? আমি তোকে ভালোবাসি জান। আমি আমার রেচ্চেরিকে ভালোবাসি। নিজের অবাধ্য স্পন্দনকে আটকাতে পারিনি, তোকে ভালোবাসা থেকে আটকাতে। জীবনের প্রত্যেকটা মুহূর্তে তোকে ভালোবেসেছি আমি। এই জলরাশি প্রতিটা ফোঁটার বিন্দুর মতোই তোকে আগলে আগলে ভালোবেসেছি জান। আমার রেচ্চেরিকে নিজে প্রতিটা স্পন্দনে ভালোবেসেছি। রিকের পাগলামো কথাগুলো অন্তির কানে ঢুকলেও মস্তিষ্ক সাই দিল না, নিজের শরীরের দুর্বলতার কারণে। রিকের বুকের মধ্যেই বিড়াল ছানার মতোই লেপ্টে থাকলো সযত্নে। আজ যদি সে হুঁশে থাকতো, তবে দেখতে পেত এক প্রেমিক পুরুষের ভালোবাসা প্রকাশের আর্তনাদ। দেখতে পেত সেই প্রেমিক পুরুষ, দেখতে পেত সেই প্রেমিক পুরুষ তার চোখের কষ্টের অশ্রু দেখে নিজেকে বেসামাল করেছে ভালোবাসার ইজহার করতে। কিন্তু আফসোস কিছুই তার মস্তিষ্কে গিয়ে পৌঁছালো না, আর না পৌঁছালো রিকের পরবর্তী কথাগুলো। তুই আমার একমাত্র হালাল প্রেয়সী অন্তি।
আমার জীবনের সাথে সে 12 বছর হতে জুড়িয়েছিলি। যেদিন তুই প্রথম মাতৃত্বের প্রথম ধাপ অর্জন করেছিলি, আমি তোর প্রেমিক পুরুষ হওয়ার আগেই তোর হালাল অর্ধাঙ্গ হয়েছি। তোর ওই জল্লাদ বাপের কারণেই এখনো তোকে আমি নিজের কাছে আনতে পারলাম না, আর না পারলাম নিজের মনের মধ্যে থাকা ভালোবাসার কথা বলতে। তবে হ্যাঁ, আমি কখনই চাইনি তোকে মুখে মুখে ভালোবাসি বলে। আমি চেয়েছিলাম তুই আমাকে বুঝবি, সাথে বুঝবি আমার মধ্যে থাকা তোর প্রতিটি আসক্ততার কথা। কিন্তু কথাটা বলেই অন্তির মুখটা হালকা আলগা করে চোখ ঘোরালো তার নিকট। জ্বরের প্রকোপে পুরো মুখ ফ্যাকাশে হয়ে আছে, ঠোঁটগুলো শুকিয়ে আছে তৃষ্ণার্তের মতোই। ওইদিকে তাকিয়েই রিক ঢুক গিলল। নিজেকে সংবরণ করার জন্য তৎক্ষণাৎ অন্যত্রে তাকালো। অন্তি তার কথার মধ্যেই ঘুমিয়ে পড়েছে, সেটা সে আগেই বুঝতে পেরেছিল। কিন্তু তবুও এই সুযোগে নিজের প্রেয়সীর নিকট অতীতের কিছুটা বর্ণনা তো করেছে সে। সে জানে যে সকল হলেই সে জানে যে সকাল হলেই অন্তির এসব কিছুই তেমন মনে থাকবে না। দীর্ঘ নিঃশ্বাস ফেলে অন্তিকে আস্তে করে শুয়ে দিল। জ্বর অনেকটাই ছেড়ে দিয়েছে, এখন প্রায় 2টা বাজে। অন্তিকে ঠিক করে শুয়ে দিয়ে তার পাশে গিয়ে বসলো হেলান দিয়ে। এরপর মাথায় হাত বুলাতে বুলাতে অন্তির মুখের আদলে এক দৃষ্টিতে তাকিয়েই থাকলো। বাম চোখের কোনায় হালকা পানির ঝলকানি টিপ করেই পড়ে গেল ললাট বেয়ে। এক হাত দ্বারা মুছে নিল সে অশ্রু, সাথে সাথে ছেলেদের নাকি কাঁদতে নেই, কিন্তু এই রিক যে কাঁদছে। হ্যাঁ, তার কান্নার শব্দ হচ্ছে না, তবে সে কান্নার আবেগে লুকিয়ে আছে এক ভয়ানক অসক্ততার বিশ্লেষণ, যা কখনোই চূর্ণ বিচূর্ণ করা যাবে না। এভাবেই সকাল পর্যন্ত এক নাগাড়ে বসে বসে চেয়ে থাকলো অন্তির দিকে। গোধূলি লগ্ন হয়েছে ক্ষণকাল পূর্বাহ্নে। সেই সাথে তোড়জোড় লাগিয়েছে শিকদার বাড়ির ছেলে মেয়েরা। কিছুক্ষণ পরেই সবাই বের হবে ডিনারের জন্য। ভোর যেতে না চাইলেও অ্যানার কথায় রাজি হলো। দুদিনের মাঝে খুব ভালো সম্পর্ক তৈরি হয়েছে তাদের মাঝে। ভোর প্রথমে সংকোচ বোধ করলেও অ্যানার চঞ্চল স্বভাবের জন্যই ভোরের সেই সংকুচিত ভাব কেটে গিয়ে জোড়া লাগিয়েছে বোনের মতো করেই বন্ধুসুলভ সম্পর্কে। আজ সকালেই আয়ানদের বাসায় গিয়েছিল তুর্নাকে নিয়ে। অন্দিকে দেখে এসেছে। মেয়েটার জ্বর কমলেও দুর্বলতা যেন জেগে বসেছে। ভোরকে দেখে অন্তি তৎক্ষণাৎ জড়িয়ে ধরেই চোখের অশ্রু ঝরাতে লাগলো, আর বারবার সরি বলতে লাগলো গতকালকের ইনসিডেন্টের জন্য। অন্তির এরূপ কাণ্ডে ভোরও আবেগে অন্তিকে সামলালো। নিজেদের মধ্যে থাকা দূরত্ব মুহূর্তেই মিটিয়ে ফেললো। এরপর কিছুক্ষণ থেকেই চলে আসলো নিজের ঠিকানায়। আফসানা তোড়জোড় করে রান্না বসালো তাকে দেখেই, কিন্তু ভোরের কেন জানে না খাবার খাওয়ার ইচ্ছা হয়নি। তবে আফসানার মন রক্ষার্থে হালকা নাস্তা করে আসলো। তুর্নাও এই বিষয়ে তেমন জোর করেনি। এখন প্রায় সন্ধ্যা 6টা। গোধূলি লগ্ন যেন চারিদিকে নিজের লাল আভা ছড়িয়ে দিয়েছে নিজস্ব অবমানের প্রতিধারায়। সে আভা দেখেই ভোর নিজের গায়ে নীল রঙের জামদানি শাড়ি জড়ালো। শাড়িটি অ্যানা কিছুক্ষণ আগেই দিয়ে গিয়েছে। সাথে ছিল অ্যান্থিকের সিম্পল জুয়েলারি। 2 হাতে নীল রঙের কাচের চুড়িগুলো পরেই নিজের সাজসজ্জা শেষ করলো। মিররে আবারও নিজের অবয়ব দেখে বুঝে নিল কোনো কিছুর কমতি আছে কিনা। কিছু একটা মিসিং দেখে ব্রুকুজকে বোঝার চেষ্টা করলো কিসের কমতি রয়ে গেল। সেই মুহূর্তে দরজা খোলার শব্দ হলো, আর ভেতরে ঢুকলো ক্লান্ত মুখশ্রী নিয়ে এই রুমের নির্দিষ্ট ব্যক্তিটি। টাইটা ঢিল করতে করতে হাতে থাকা কোটটি হ্যাঙ্গারে রাখতে গেলেই তা হাত থেকে পড়ে অন্যত্রে গিয়ে নিচে পড়ল। ক্লান্ত মুখশ্রী মুহূর্তেই বদলে গেল মাদকতার নেশার ঘোরে। অ্যারোম অ্যাপল তৎক্ষণাৎ কয়েকবার তৃষ্ণার্ত হয়েই ঢুক গিলল নিঃশ্বাসের তালের সাথেই তাল মিলিয়ে। চোখের মনির নেশা যেন প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়ল শরীরের প্রতিটি শিরা উপশিরায়। ভোরের নীল রঙের জামদানি শাড়িতে যেন নিজের সৌন্দর্য 10 গুণ বাড়িয়ে দিল। টানা চোখের আইলাইনার যেন নিজের চোখের মাদকতা আরেকটু মোহনীয়ভাবে তাকে আঘাত করলো। রিদওয়ানকে এভাবে তাকিয়ে থাকতে দেখে ভোরের অস্বস্তি হতে থাকছে। এই লোক এভাবেই বা তাকিয়ে আছে কেন? তাকে কি দেখতে ভালো লাগছে না, নাকি কোনো কিছু বেশ কম হয়েছে? হাতের আঙ্গুলে শাড়ির কোনা প্যাঁচাতে প্যাঁচাতে নিজের অস্বস্তি দূর করার চেষ্টা করতে লাগলো। সর্বনাশী রূপ ধারণ করে কি আমাকে মারতে চেয়েছ? হঠাৎ বলা বাক্যে কেঁপে উঠল ভোর। রিদওয়ানের কণ্ঠেও আজ কেমন যেন নেশানো রিদওয়ানের কণ্ঠ আজ কেমন যেন নেশালো শোনালো। নেশা করে এসেছে নাকি? ভাবনার মাঝেই রিদওয়ানকে নিজের একদম কাছে পেল। এরকম সর্বনাশী শ্বাস দিয়েছ কেন? মাথার পিছনে হাত রেখে ভোরের মুখ রিদওয়ানের মুখের সামনে এনেই প্রশ্নটি করল। ভোরও নিজেকে সামলে দূরত্ব করতে চাইলে
শক্ত হাতের বন্ধন থেকে নিজেকে ছাড়াতে পারল না। কিসব উল্টাপাল্টা কথা বলছেন? খোলো। মানে? এইরূপ যেন আর না দেখি। আরেকটু সময় পর্যন্ত যদি এরূপ দেখি, তবে কিন্তু সবকিছু ধ্বংস করে হলেও আজ আমার মরণ নিশ্চিত করব। সাথে তোমাকে সে মরণের ভাগিদার বানাবো। রিদওয়ানের এরূপ বাক্য ভোরের মনটা নিমিষেই খারাপ হয়ে গেল। আজ বহুদিন পর নিজ ইচ্ছায় শাড়ি পরেছে সে। এখন এই শাড়ি পরাতেই কি রিদওয়ানের খারাপ লাগলো? কই বউয়ের প্রশংসা করবে কিন্তু না, নিজের পুরাতন ফর্মে আসতে হবে না তাকে, নইলে কি তার পেটের ভাত হজম হবে? ভোরের সব কাজে বাধা দেওয়া যেন রিদওয়ানের প্রধান কাজ হয়ে দাঁড়িয়েছে। তাই সে নিজেও সিদ্ধান্ত নিল রিদওয়ানের কোনো কথাই সে শুনবে না। ডিনারে যদি যেতেই হয় তাহলে এভাবেই যাবে, না হলে যাবেই না। রিদওয়ানের কোনো কথা না শুনেই ভোর রুম থেকে বেরিয়ে যেতে নিলে তৎক্ষণাৎ আটকে দিল রিদওয়ান। বাইরে কেন যাচ্ছ? এনাদের কাছে যাচ্ছি। আমি কি বলেছি শুনতে পাওনি? যেখানে যাও এটা চেঞ্জ করে তারপর যাবে। পারবো না। ভোরের ঘাটতারা জবাবে রিদওয়ান রাগী চোখে তাকালো। এই মেয়ে যে তার কথার খেলাপ করবে তা খুব ভালো করেই জানে। তাই নিজের শার্টের বোতাম খুলতে খুলতে রুমের দরজা লক করে ভোরকে দেওয়ালের পাশে চেপে ধরলে। পাগল হয়ে গিয়েছেন, করছেনটা কি? পাগলামি ডোজ অ্যাপ্লাই করার মোড এসছে। এইরূপ কথার তালে ভোর ভরকে গেল। তৎক্ষণাৎ রিদওয়ানকে সরানোর চেষ্টা করলো কিন্তু পারল না তার এরূপ আচরণের প্রতিঘাত করতে। করছি করছি। ভোরের কথায় রিদওয়ান বাঁকা হেসে ভোরের গলা থেকে মুখ তুলে ভোরের চোখের দিকে তাকালো। কি করবে? চেঞ্জ করছি আমি। করতে হবে না, আমি করিয়ে দিচ্ছি। রিদওয়ান আবারও কাছে আসতে নিলেই ভোর নিজের দুই হাত দিয়ে বুকের মাঝ বরাবর আটকে দিল। আমি আমি করছি। ভোরের ভয় পাওয়া চেহারা দেখে তার চোখের দিকে তাকালো। পথ চারন্তি। গুড। এইভাবে আমার কথা মানবে, নইলে আজ যে ব্যথা দিয়েছে তার থেকে শত ব্যথা তোমার সর্বাঙ্গে লুটপাট করবে। ভোরের থুতনিতে হাত বোলাতে বোলাতে কথাটা শেষ করলো। এরপর ভোরের হাত ধরেই নিয়ে গেল কাবাডির সামনে। ভোর ডোর খুলে কালো রঙের একটি গাউন বের করে দিল। এরপর বাথরুমের সামনে নিয়ে হাতে থাকা কাপড়গুলো দিল। 5 মিনিটের মধ্যেই চেঞ্জ করে আসবে। কিছুক্ষণ পর ভোর চেঞ্জ করে আসলো। হাতে থাকা শাড়িটি গুছিয়ে এনেছে। অ্যানার দেওয়া উপহারকৃত শাড়ি হওয়ায় আপাতত অক্ষত আছে, না হলে এতক্ষণে এই শাড়ির হদিস পাওয়া যেত কিনা সন্দেহ। ভোর নিজের বিপরীতে রিদওয়ানের উপস্থিতি দেখতে পেল। ভোরের সাথে ম্যাচিং করেই পাঞ্জাবি পরেছে। বাহ, কিছুক্ষণের মধ্যে চেঞ্জও করে ফেললো। হাতে ঘড়ি পড়তে পড়তে ভোরের দিকে তাকালো। এই মেয়েকে নিয়ে আমি কি করব কে জানে। দিন দিন আমার চোখে এত এত ভয়ঙ্কর সুন্দর লাগছে কেন? এটা কি আমার চোখের সমস্যা? কি বিড়বিড় করছেন? ভোরের কথায় রিদওয়ান নিজের বিড়বিড়ানি বন্ধ করে ঢুক গিলল। আজকে ডিনারে যাবেন নাকি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাতটা পার করবেন? ভোরের রাগী সুলভ কথায় রিদওয়ান নিজের কোটটি পরে নিল। এরপর ভোরকে নিয়ে বসালো মিররের সামনে। এক পাশে থাকা ড্রয়ার থেকে বের করলো কালো রঙের ভেলভেট চুড়ি। ভোর আগেই নীল চুড়ি খুলে রাখায় সুবিধা হলো এগুলো পরিয়ে দেওয়াতে। নাকি এই মেয়ের রূপের সমস্যা? আমি আমার আমানতের হেফাজত করছি। তাতে যদি কেউ অধিক রাগে রাগান্বিত হয়ে বোম হয়ে থাকে তবে সেটা তারই ক্ষতি। আমি তার অজুহাত রাঙার রাগ ভাঙানোর জন্য কোনো কিছু করব না। ইউ আর ইন্টেলিজেন্ট গার্ল, সো ইউ উইল বি আন্ডারস্ট্যান্ড হোয়াট ডু আই মিন। টেবিলের উপর নানা পদের দেশি বিদেশি আইটেমে ভরপুর। সবাই নিজস্ব পছন্দের তালিকা থেকেই নানান পদের খাবারের অর্ডার করেছে। প্লেটে টুংটাং আওয়াজ হতে হতেই একে অপরের সাথে কথায় মগ্ন হয়েছে। বড় একটি 8 জনের টেবিল বুক করেছে রিদওয়ান। সবাই নিজেদের পছন্দ মতো জায়গায় বসেছে। আয়ান, রে, কন্তি, ভোর, রিদওয়ান, সানিয়া আর অ্যানা। অ্যানার পাশের সিট খালি পড়ে থাকাতে রিদওয়ান তা ওয়েটারকে বলে সরিয়ে নিয়েছে। এখানে খাবারগুলো সেই লেভেলের জোসরে রেদ। আমি তো আবারও এই দেশের খাবারের প্রেমে পড়ে গেলাম। ঠিক বলেছ অ্যানাদি। আমি এর আগেও কয়েকবার এসেছি এখানে। দাদা ভাইয়ের কলেজ লাইফের বন্ধুর রেস্টুরেন্ট এটা। এখানে খাবার আসলেই খুবই টেস্টি। বন্দির কথায় অ্যানা আবারও তাদের খোশ গল্পে মেতে উঠল। ভোর আপাতত নিজের প্লেটে রাখা খাবারগুলো অল্প অল্প খাচ্ছে আর ওদের কথার সাথে তালে তালে নজর এদিক ওদিক করছে। এর মধ্যেই রিদওয়ান নিজের প্লেট থেকে খোসা ছাড়ানো চিংড়ি রাখলো ভোরের প্লেটে। ভোরের খুবই পছন্দ এই চিংড়ির আইটেমটা, তবে খোসা ছাড়াতে পারে না সে। বাসায় হলে ছাড়িয়ে খেত, কিন্তু এখানে সবার সামনে ছাড়াতে গেলে লজ্জায় পড়তে হবে। তাই সে পছন্দকৃত আইটেম স্কিপ করে বাকি আইটেমগুলো দিয়ে খাওয়া শুরু করে।
আপনি কষ্ট করে ছাড়াতে গেলেন কেন? আপনি নিজের খাবার খান। তোমার মতো অলস নই আমি। কচ্ছপের মতো করে খেলে খাবার আর তোমার জন্য অপেক্ষা করবে না। আপনি আমাকে কচ্ছপ বললেন? পিঁপড়ে বলিনি যে এতেই খুশি থাকো। এখন কথা না বলে চুপচাপ খাও। রিদওয়ানের কথায় মুখ ভেঙচি মারল ভোর। এরপর মুখের মধ্যে একে একে খাবারগুলো ঢুকাতে লাগলো। ভোরের এরূপ খাবার খেতে দেখে সবাই তার দিকে তাকালো। ভোর, আস্তে খা, গলায় বাজবে তো। অন্তি কথাটা বলতে দেরি, কিন্তু ভোরের খাবার আটকে কাশতে দেরি হলো না। খাবার মুখে নিয়ে একপাশে কাশতে কাশতে খাবার গিয়ে রিদওয়ানের প্যান্টের উপর পড়ল। তবে সেই খেয়াল রিদওয়ানের থাকলে তো সে তো তাড়াতাড়ি করে গ্লাস ভর্তি পানি নিয়েই পিঠে হাত বোলাতে লাগলো। এরপর ভোরকে অল্প অল্প পানি খাইয়ে দিল। কিছুক্ষণ পর ভোর স্বাভাবিক হলে সাথে সাথে রামধমক পড়ল। সবকিছু নিয়ে বাড়াবাড়ি কিন্তু ঠিক নয় ভোর। খাবার চলে যাচ্ছে না, এখানে আছে। এসব কর্মকাণ্ড করে নিজের ক্ষতি তো করছোই, সাথে অন্যদেরকে টেনশনে ফেলছ। জাস্ট রিডিকুলাস। কথাটা বলেই ভোরের অবিচ্ছিন্ন মুখের পানিগুলো নিজের টিস্যু দিয়ে ভালোভাবে পরিষ্কার করে দিল। এরপর কোনো কথা না বলেই রিদওয়ান ওয়াশরুমের দিকে চলে গেল। এদিকে রিদওয়ানের কথা শুনে ভোরের চোখে অশ্রু চলে আসলো, সাথে তার এইরূপ যত্নে ভালোও লাগলো। সে জানে যে রিদওয়ান হয়তো টেনশন থেকে এই কথাগুলো বলেছে, কিন্তু এভাবে সবার সামনে বলায় কেমন যেন অপমান বোধ করলো। কিউটি, প্লিজ মন খারাপ করো না। দেখো, হৃদ টেনশন থেকে এসব বলেছে। হয়তো এভাবে বলে ঠিক করেনি, কিন্তু মানুষ যখন আপন মানুষের কষ্ট দেখে তখন তো এরূপ আচরণ করেই। তুমি প্লিজ হৃদকে ভুল বোঝো না। এনার কথায় ভোর মাথা নিচু করে রেখেই মাথা নাড়ালো। এদিকে আয়ানেরও রিদওয়ানের প্রথম কাজে সম্মান জাগলেও পরবর্তী ধমকে তারও খারাপ লাগলো। আয়ান জানে যে রিদওয়ান খুবই দায়িত্বশীল একজন ছেলে, হয়তো রাগটা বেশি, কিন্তু আপন মানুষের প্রতি রিদওয়ান খুবই সেন্সিটিভ। আর ভোরের প্রতি রিদওয়ান যে আলাদা একটা কেয়ার করে তাও তার জানা। অন্তিও ভোরকে সান্ত্বনা দিল। কিছুক্ষণ এভাবে কাটলে তারা মেয়েরা মিলে টেবিল থেকে উঠে পড়ল। অন্তি যেহেতু রেস্টুরেন্টের সবকিছু ভালোভাবে চিনে, তাই অ্যানা আর ভোরকে নিয়ে বেরিয়ে পড়লো আশেপাশে ঘুরে দেখার জন্য। ট্যারেসের ওইদিকে ভীষণ সুন্দরভাবে সাজানো, আর বাইরের দৃশ্যগুলোও মোহনীয়। আয়ান ওদের সাথে আসতে চাইলে অন্তি বারণ করে। অন্তি মনে মনে চাইছিল রিক আসুক তাদের সাথে, কিন্তু রিকের কোনো সাড়া শব্দ না দেখে অন্তি গাল ফুলালো। অন্তি খেয়াল করেছে, যখন থেকে তারা একে অপরের সামনাসামনি হয়েছে তখন থেকেই রিক বিনা শব্দে তাকে এড়িয়ে চলছে। অন্তির শরীর ভালো থাকায় আয়ান আর ভোর জোর করেই তাকে রেস্টুরেন্টে এনেছে। রিদওয়ানি আয়ানকে বলেছিল অন্তিকে আনার জন্য। অন্তিও খুশি মনেই এসেছে, আর ভোর আর আয়নার সাথে খুশ গল্পে মেতেছিল। কিন্তু এরপর থেকে রিকের কর্মকাণ্ড তাকে অবাক করলো। এই প্রথমবার রিক তার সাথে কথা বলেনি, সাথে এটাও জিজ্ঞেস করেনি অন্তি কেমন আছে। আগে তো সামান্য সর্দি লাগলেও নিজে গিয়ে ডাক্তার দেখিয়ে আনতো, আর এখন এইভাবে চুপচাপ হয়ে আছে। এটাই সে মেনে নিতে পারছে না। রিক অন্তির পাশে বসতে চায়নি, কিন্তু আয়ান জোর করে বসানোতে অন্তির পাশের চেয়ারে বসেছে সে। কি ব্যাপার অন্তিরানী, আমাদেরকে এখানে এনে কোথায় হারিয়ে গেলে? অ্যানার কথায় নিজের ভাবনা থেকে বের হলো। এরপর ভোর আর অ্যানাকে নিয়ে চলল ট্যারেসের দিকে। নিজেদের মধ্যে গল্প করতে করতে চারিদিক মুগ্ধ হয়ে দেখতে লাগলো। এর মধ্যে ভোরের মন খারাপও চলে গেল। এত উপরে উঠে রাতের আকাশের জলজলময় তারার মেলা দেখে আনন্দে আপ্লুত হয়ে পড়ল। কিন্তু আপ্লুত ভাব বেশিক্ষণ স্থায়ী হলো না, যখন দেখলো সামনের টেবিলে দুই নর নারীর ঘনিষ্ঠ মুহূর্ত। রায়হান ভাই, ভোরের হঠাৎ বলা বাক্যে অন্তি আর অ্যানা দুজনেই তাদের সামনের টেবিলে চোখ আটকালো। আর তখনই দেখতে পায় দুইজন নারী পুরুষের হাত ধরাধরি মুহূর্ত। রায়হান অপরিচিত এক মেয়ের হাত ধরে কিছু বোঝানোর চেষ্টা করতে লাগলো, আর মেয়েটি রায়হানের কাঁধে মাথা রেখে কান্না করছে। ভোর এই ঘটনা দেখে কিছুটা আড়াল করলো নিজেকে। ভোরের কাণ্ড দেখে অন্তি এনাও লুকালো রায়হানদের টেবিলের ঠিক অপোজিটে। আমি আর পারছি না রায়হান, প্লিজ তোমার পরিবারকে বলো আমাদের কথা। বাসা থেকে বিয়ের চাপ দিচ্ছে প্রচুর। এখন তুমিই বলো কি করব আমি। ডোন্ট ক্রাই জান। দেখো, আমি তো চেষ্টা করছি। খুব শীঘ্রই আমি তোমাকে নিজের বউ করব। চিন্তা করো না জান। রায়হানের কথায় মেয়েটি হয়তো খুশি হলো, আর সে খুশির জোরে রায়হানকে জড়িয়ে ধরলো। রায়হানও সেই মেয়ের আলিঙ্গনে হয়তো খুশিই হলো। ভোর, এই ভোর। অন্তির ফিসফিস শব্দে ভোর ঘাড় কাত করে অন্তির দিকে তাকালো। কি? ভোরও ফিসফিস করে বলল, আমার না এই লোকটাকে চেনা চেনা লাগছে, কই যেন দেখেছি বল তো।
উনি ফারিহা আপুর হাজবেন্ড। কি? অন্তির হঠাৎ বলা শব্দে ভোর ভরকে গিয়ে তাড়াতাড়ি অন্তির মুখ চেপে ধরল। আস্তে মেরি মা। ভোরের করুণ শব্দ গুচ্ছগুলো শুনে বুঝতে পারলো অন্তি একটু বেশি সাউন্ড করে ফেলেছে। আচ্ছা, তোমরা দুই বোন মিলে কি গবেষণা করছো? আমাকেও একটু বলো, আমিও গবেষণাতে তোমাদের হেল্প করব। ইউ নো দ্যাট আই লাভ টু রিচার্ড। অ্যানা কথাগুলো বলেই তালি মারল, আর সেই তালির শব্দে আশেপাশের সবাই তাদের দিকে তাকালো। ভোর এখনো অন্তির মুখ ধরে রেখেই তার দিকে চেয়ে আছে। এদিকে অন্তি করুণ চোখে অ্যানার দিকে তাকালো। না মানে তার বলা বাক্য কেউ না শুনলেও অ্যানা তালি দেওয়া সকলেই শুনে ফেলল, আর চারিদিকে দৃষ্টিপাত আপাতত তাদের দিকেই ধাবিত হয়েছে। ভোর ঢোক গিলে পিছনের দিকে ফিরতে নিলে অন্তি বাধা দেয় তৎক্ষণাৎ। পেছনে ফিরিস না ভোর। ওই রাইহান ফারহান আমাদের দেখতে পায়নি যে সে আপাতত তার গার্লফ্রেন্ডকে নিয়ে ব্যস্ত আছেন। অন্তির কথায় ভোর কিছুটা শান্ত হলো। এরপর অ্যানার দিকে তাকালে দেখতে পেল তার ঠোঁট উল্টানো মুখশ্রী, যার মানে আমি ইচ্ছে করে তালি দেইনি, কথায় কথায় হয়ে গেছে আর কি। অ্যানার কাণ্ড দেখে দুজনই হেসে দিল শব্দহীন। ভোর আবারও চোখ ঘোরালো রায়হানদের টেবিলের দিকে। টেবিল খালি দেখে সাথে সাথে বিচলিত হয়ে পড়ল। আশেপাশে খুঁজতে লাগলো তাদের, কিন্তু ওদেরকে কোথাও না দেখে তাড়াতাড়ি অন্তি অ্যানাকে ফেলেই নিচের দিকে যেতে থাকলো। কিছুটা পথ গিয়ে রায়হানকে দেখতে পেল। মেয়েটিকে একপাশে জড়িয়ে ধরেই লিফটের দিকে যাচ্ছে। নিজের মোবাইলে তৎক্ষণাৎ ভিডিও অন করেই তাদের দুজনকে ক্যাপচার করলো নিজের সংরক্ষণ করা মেমোরিতে। নিজের কার্যসিদ্ধি করে লম্বা এক নিঃশ্বাস ফেলল। উপরের দিকে তাকিয়ে ভাবতে লাগলো নিজের জীবনের কিছু অতীত। আজ যদি সত্যি রায়হানের সাথে তার বিয়ে হতো, তবে হয়তো নিজের জীবনের কঠিন অবস্থার জন্য তাকে গোহারা হারতে হতো। কিন্তু এরূপ পরিস্থিতিতে সে খুশি হতে গিয়েও খুশি হতে পারল না ফারিহার কথা ভেবে। মেয়েটা যেমনই হোক রায়হানকে তো ভালোবাসে, কিন্তু এখন কি হবে ফারিহার? মেয়েটা কিছুদিন পর ডক্টর হবে, তার সাথে মাও। এত এত খুশি রেখে রায়হান হঠাৎ এমন পদক্ষেপ গ্রহণ করলোই বা কেন? ও ফারুক চিন্তা করতে পারছে না সে। এসব ভাবনা ভাবতে ভাবতেই পিছু ফিরে যেতে নিলে কারো কপালের সাথে মারাত্মকভাবে বাড়ি খেলো। বাড়ি খাওয়ার সাথে সাথেই কিছুটা পিছিয়ে গিয়ে নিচে বসে পড়লো কপালে হাত রেখেই। আল্লাহ গো, আমার কপালটা শেষ। ওই কোন হারামিরে আমার কপাল ভাঙিস? হ্যাঁ, চোখে দেখিস না? পুর কপালে হাত রেখেই কিছুক্ষণ ডলতে লাগলো। এরপর যখন বসা থেকে উঠতে যাবে তখনই পুরুষালী হাত তাকে ওঠার জন্য হাত এগিয়ে দিল। আই এম সো সরি কুইন, তোমার লাগেনি তো? ব্যক্তিটির কথায় মাথা উঁচিয়ে দেখল, কেমন যেন পরিচিত ঠেকলো। মনে পড়লো গতকালই তো এই লোককে অ্যানাদের সাথে দেখেছিল। নামটা ঠিক মনে পড়ছে না, তবে লোকটিকে যে রিদওয়ান দুই চোখে দেখতে পারে না তা গতকালই টের পেয়েছে। আমি কি তোমায় বেশি ব্যথা দিয়ে ফেললাম কুইন? চিন্তিত মুখে আদিল কথাটা বলে ভোরকে ধরতে নিলে তৎক্ষণাৎ ভোর সরে গেল। এরপর নিজে নিজে উঠেই জামা ঠিক করলো। চোখে কিছু হয়নি আমার। ভোর কথাটা শেষ করেই নিজের ফোন নিয়ে সামনের দিকে হাঁটা ধরল। শিকদার ভিলা থেকে তোমাকে বের হতে দিল কুইন? এতটা ভালো কিভাবে হলো তোমার আজরেল হাজব্যান্ড? আদিলের কথায় ভোর নিজের পদচারণ থামালো। এরপর পিছু ঘুরেই মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। আপনি আমার আপন কেউ নন, তাই আমার হাজবেন্ডের ব্যাপারে এরকম কথাবার্তা স্ত্রী হিসেবে একদমই মেনে নেব না আমি। তাই নিজের মুখের ভাষা সংযত করুন। ভোরের রাগী সুলভ কথায় আদিল বাঁকা হেসে ভোরের কাছে এগোলো। আদিলকে কাছে এগোতে দেখে ভোর কিছুটা পিছিয়ে গেল। বাপ্পা, হাজব্যান্ডের প্রতি এত দরদ? তা হাজব্যান্ডের পুরো হিস্টোরি জেনে বিয়ে করেছ তো, নাকি তোমার সেই সোকল্ড হাজব্যান্ড তোমাকে এখনো ধোঁয়াশা রেখেছে? আদিলের কথায় ভোরের তেমন একটা বিরূপ প্রভাব ফেলল না, কারণ রিদওয়ানের অতীত নিয়ে তার মাথা ব্যথা নেই। আপাতত ভোর রিদওয়ানের বর্তমান, আর বর্তমান ঘিরে ভবিষ্যৎ সাজাতে গেলে অতীতের ছায়া না ঘাটাই মঙ্গল, যদি না সে অতীত তিক্ত হয়। একটু বেশি বিরক্তিকর কথা বলছেন না আপনি? আমার হাজবেন্ডের অতীত যেমনই হোক না কেন, বর্তমানে আমিই তার ভবিষ্যৎগামী পথ। তাই এইসব ফাউল কথাবার্তা বলে নিজের ইমেজ নষ্ট করবেন না। আই লাইক ইউর এগ্রি লুক কুইন। আদিলের কথায় ভোর কোনো কথা না বলে বিরক্তিকর লোক দেখিয়েই চলে গেল। ভোরে চলে যাওয়া দেখলো যতক্ষণ পর্যন্ত ওর উপস্থিতি চোখের সামনে পড়ল। আদিলের চোখে আজও প্রতিশোধের আগুন জ্বলছে। সেই জ্বলন্ত লাভা দিয়েই রিদওয়ানকে নিঃস্ব করতে ইচ্ছে করে, কিন্তু কিছুতেই নিজের কার্যসিদ্ধি করতে পারে না সে। তবে এখন মনে হচ্ছে রিদওয়ানের ধ্বংসের মূল চাবিকাঠির আগমন ঘটেছে। নিজের পকেট থেকে ফোন বের করে মেসেজ করলো কাঙ্ক্ষিত সেই ব্যক্তিটিকে।
এরপর আবারও ফোন পকেটে ঢুকিয়ে নিজের লাল হওয়া নাক ডলল। গতকাল রিদওয়ানের ঘুষির তরে আজ নাকের অবস্থা 12টা। আমি যেমন আমার নিজের আপনজনের জন্য জ্বলেছি, তেমনি তোকেও জ্বালিয়ে ছারখার করব রিদ। চেয়েছিলাম আর একটু সুখী জীবন পার কর, কিন্তু সেই সুখ যে বেশি দিন স্থায়ী করব না ব্রো। কথাটা বলেই অট্ট হাসিতে ফেটে পড়তে লাগলো। আশেপাশের মানুষজন তা দেখে অবাক হলো বটে, তবে আদিলের সেসব ব্যাপারে তেমন একটা রিয়াকশন করতে দেখা গেল না। সে তো ব্যস্ত কারো জীবনে ধ্বংসলীলা দেখার অপেক্ষায়। রাত্রি প্রায় 11টার কাঠগড়ায়। কিছুক্ষণ আগেই সবাই বাড়িতে ফিরেছে। অন্তি আয়ান নিজেদের ভিলায় ফিরে গেছে, আর বাকিরা শিকদার ভিলায়। ভোর ফ্রেশ হয়ে মিররের সামনে বসলো। একে একে নিজের ব্যবহারকৃত লোশন মাখলো। এরপর চুলের বেনি গাঁততে গাঁততেই আশেপাশে নজর ঘোরালো। নজর গিয়ে আটকালো মিনি ছাদের দিকে। ওইখানে রিদওয়ান মনোযোগ দিয়ে ল্যাপটপে টাইপিং করছে, আর বারবার কপালের চামড়াগুলো কুঁচকে রাখছে। হঠাৎ হঠাৎ হাত দিয়ে মেসেজও করছে। বেনি করা শেষ হলে ভোর নিজের ওড়না ঠিক করে এগিয়ে গেল মিনি ছাদের দিকে। আশেপাশে নজর ঘুরিয়ে মন খুলে নিঃশ্বাস নিল। এরপর রিদওয়ানের সামনে দাঁড়িয়ে গলা খাকারি দিল। হঠাৎ করা আওয়াজে রিদওয়ান নিজের টাইপিং চলমান রেখেই ভোরের দিকে এক পলক দেখল। ঘুমাওনি এখনো? একটু পর ঘুমাবো, আপনি ঘুমাবেন না? ভোরের কথায় রিদওয়ান নিজের টাইপিং রেখে আবারও ভোরের স্নিগ্ধ মুখের দিকে তাকালো। ম্যাডামের কি অভ্যেস খারাপ হলো নাকি? অভ্যেস খারাপ হবে কেন? এই যে আমাকে ছাড়া আপনার ঘুম আসছে না, এটাকে তো অভ্যেস খারাপই বলে। রিদওয়ানের দুষ্টু কথায় ভোর লজ্জা পেল। এই লোককে ভালো কথা বলতে এসেছে, আর এই লোকের বিপরীতে তাকে কথা শুনিয়ে লজ্জা দিচ্ছে। অসভ্য কি আর সাথে বলে? আপনি কি মাথা ব্যথা করছে? ভোরের কথায় রিদওয়ান নিজের দুষ্ট চেহারা স্বাভাবিক করলো। হঠাৎ করে কাজের চাপ বেড়ে যাওয়ায় ঠিকমতো ঘুমানোরও সময় পাচ্ছে না। ব্যবসার সাথে সাথে পার্টি অফিসেও যেতে হয়। আসলে আপনি কখন থেকে কপালে হাত বুলিয়ে যাচ্ছেন, তাই আর কি জিজ্ঞেস করলাম। রিদওয়ান কথাগুলো শুনে প্রসন্ন হলো বেশ। ভোর যে তাকে নোটিস করছে, এটাই অনেক। রিদওয়ান জানে যে ভোর এই বিয়েতে খুশি ছিল না, আর না তো সে জানতো রিদওয়ানের সাথে তার বিয়ের কথা। তবুও মেয়েটা সবকিছুকে স্বাভাবিকভাবে মেনে নিচ্ছে, এটাই তার কাছে অনেক। রিদওয়ান নিজের আগের কাজের জন্য অনুতপ্ত। হয়তো পুরনো ক্ষতগুলো তাজা হতো যখন ভোরের তিক্ত কথা শুনতো, কিন্তু তবুও সে অমানুষের মতো যে আচরণগুলো করতে যেত তা কখনোই ন্যায্য ছিল না। এসবের জন্য একটু বেশি খারাপ লাগা শুরু করেছিল যখন ভোরের বিয়ের কথা তার সাথে চলছিল, আর প্রদর্শন হয়েছিল এক লোভী বাপের মেয়েকে ঘিরে ডিলের ব্যাপারটায়। কতটা নিকৃষ্ট চিন্তা ভাবনা ঘিরেছিল ভোরকে নিয়ে নিজের জন্মদাতা পিতার। রিদওয়ানকে চুপ মেরে তার দিকে তাকিয়ে থাকতে দেখে মাথা নিচু করে ফেলল। এভাবে হাবার মতো তাকিয়ে থাকলে কি কথা বলা যায়? কড়া করে 1 কাপ ব্ল্যাক কফি করে দিতে পারবে? কি নিষ্পাপ আবেদন! এইরূপ আবেদনে ভোরের মনে হলো লোকটার হয়তো একটু বেশি মাথা ব্যথা করছে। আচ্ছা, আমি এখনই বানিয়ে আনছি। ভোর কথাটা বলে যেতে নিলেই আবারও পিছু ফিরল। বলছিলাম যে মাথা ব্যথা নিয়ে আর কাজ না করলেই ভালো হতো। শরীর ঠিক না থাকলে কোনো শান্তিই পাওয়া যায় না। বাকি কাজ না হয় কাল করবেন। কথাটা বলেই ভোর তাড়াতাড়ি রুমে চলে গেল। এরপর রুমে থাকা কফি মেকারে কফি বানাতে শুরু করলো। সময় নিয়ে কফি বানিয়ে রিদওয়ানের কাছে নিতে গেলে তাকে রুমেই আবিষ্কার করলো। বেডে শুয়ে পড়েছে রিদওয়ান। লোকটা কখন আসলো রুমে? কোনো শব্দ ছাড়া একদম শুয়ে পড়েছে। হয়তো বেশি মাথা ব্যথা করছে। হাতের কফি নিয়ে তাড়াতাড়ি বেডের সামনে গেল। আপনার কফি। ভোরের কথায় রিদওয়ান কপাল থেকে হাত সরালো। এই কয়েক মুহূর্তে চোখ একদম লাল টুকটুকে হয়ে আছে। শোয়া থেকে উঠে ভোরের হাত থেকে কফির মগ নিয়ে ভোরের অন্য হাত ধরে তার পাশে বসালো। কিছুক্ষণ চুপ থেকে কফিটা শেষ করলো। এক পাশে কফির মগ রেখে পাশে থাকা সুইচ চেপে লাইট নিভিয়ে ড্রিম লাইট জ্বালিয়ে দিল। এরপর ভোরের কোমর জড়িয়ে ধরেই শুয়ে দিল তাকে। নিজের মাথা রাখলো ভোরের বুকের মধ্যখানে, আর দুই হাত একদম পেঁচিয়ে নিজের মধ্যেই জড়ালো। 1 ইঞ্চিও ফাঁক রাখলো না। হানি, ভীষণ মাথা ব্যথা করছে গো। তোমার নরম তোলে সরু ভাঁজগুলো দিয়ে আমার রুক্ষ চুলগুলো একটু টেনে দিবে, তবে যদি ব্যথাটা একটু কমে। রিদওয়ানের এরূপ আচরণে ভোরের অবস্থা নাজেহাল। আর এই নাজেহাল অবস্থায় নাকি চুল টেনে দিত সে। এত কাছে আসাতে বুকের স্পন্দন এত বেশি পিট করছে যে হৃৎপিণ্ড বেরিয়ে আসার উপক্রম। হানি, একটু বিট করলে হবে? সময় দিয়েছি অল্প, দ্রুত নিজেকে সামলাও, নইলে কিন্তু আমি বেসামাল হয়ে যাব। আমায় প্লিজ ছাড়ুন। এইভাবে ধরে রাখলে চুল কিভাবে টানবো? কি খালি ছাড়ন ছাড়ন করো বলো তো?
ছাড়ার জন্য তোমাকে ধরে রাখিনি, সারা জীবন এভাবেই পেঁচিয়ে রাখার জন্য ধরে রেখেছে, বুঝছো? এখন কথা না বলে স্বামীর সেবা করো। ভোর আর রিদওয়ানের বিয়ের 1 মাস চোখের পলকেই কেটে গেল। এর মধ্যে দুজনের মধ্যে ভালো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে। দুজনের সুযোগ সুবিধার প্রতি দুজনেই সমানভাবেই খেয়াল রাখে। তবে রিদওয়ান যেন ভোরের একটু বেশি যত্ন করছে। ভোরকে সহজে রান্নাঘরে যেতে দেয় না, যদিও যায় ধুমকে ধামকে রান্নাঘর থেকে বের করে। আলাদাভাবে আরও 2জন রান্নার লোক রেখে দিয়েছে, যাদের রান্নার সকল কাজ তারা মিলে সামলায়। তোরনা আগেও তেমন রান্না করতো না, শুধুমাত্র রাতের খাবারটা সে নিজের হাতে ভালোবেসে করত স্বামী সন্তানদের জন্য। তাই রিদওয়ান শুধুমাত্র ভোরকে রাতের খাবার রান্না করার কাজে তার মাকে হেল্প করতে বলে। ভোরও এর বিপরীতে আর কিছু বলেনি। তবে সকালে নাস্তা না বানালেও টেবিলের জোগাড় যন্ত্র সেই করে দেয়। আবার প্রতিদিন সকালে কফি করে রিদওয়ানকে দেয়। রিদওয়ানের একটাই আবদার, প্রতিদিন যখনই সে কফি খেতে চাইবে তা যেন ভোর তাকে বানিয়ে দেয়। এতটুকু আবদার যেন ভোরের মনে শীতল ছোঁয়া বইয়ে আনে। সাথে প্রতিদিনের রিদওয়ানকে যেন অন্যরকম এক আসক্ততায় ঘিরে ধরছে ধীরে ধীরে। ওই বেত্তা মাইয়া, কি খালি ভাবস? আমার দেখ, ভাবনার লাইগা কিছুই পাই না, শুধু মোবাইল চালাইয়া দিন দিন পার করে দি। এখন কত পরীক্ষা কেমন হয়েছে তোর? আমি তো নির্ঘাত ফেল করমু। শাওনের কথায় ভোর নিজের ভ্রুকুচকে হাতের ফাইল নিয়ে একটা বাড়ি দিল। পাশে বসে বুঝিস নি আমার পরীক্ষা কেমন হয়েছে, নাকি সব লেখা খাতায় তুলেও বুঝতে পারিসনি? ভোরের মায়ের দেওয়া স্থানে ডলতে ডলতে কান্না কান্না ভাব আনলো। ওই বেত্তা, বেডি বিয়ে কইরা কি শক্তি সঞ্চয় করছিস নাকি? আহাগো, আমার পরনের পিঠের মাজাটা ভাঙিয়া দিল গো। আর হ্যাঁ ডার্লিং, দেখো না তোমার বেবিকে। শাওনের কথায় মেহেরিন দাঁত কেলিয়ে হেসে দিল। আর আরহাম নিজের প্রশ্নপত্র চেক করছে। পরীক্ষার সময়ের অভাবে কিছু প্রশ্ন মিস গেছে। আরেকবার এসব ফাউল কথাবার্তা বললে তোরে আমি ডাস্টবিনে চুবাবো শাওন। আহাম ডার্লিং, তুমি এভাবে আমারে বলতে পারলা? আমি কিন্তু খাঁটি মানুষ, এরকম খাঁটি মানুষ আর কোথাও টর্চ জ্বালিয়ে পাবা না। ফ্ল্যাশ দিয়ে খোঁজার প্রয়োজন বোধ করছি না। আরহামের কথায় শাওন ভেঙচি কাটল। এই নিরামিষওয়ালা ছেলেটাকে কিছু বলে খেপানোও যায় না। মনে হয় যেন পড়াশোনা নিয়ে বিদ্যাসাগর হয়ে যাবে। চোখ ঘুরিয়ে মেহেরিনের দিকে তাকালো, যে আপাতত মুচকি মুচকি হাসছে আর ফোনে কারোর সাথে SMS করছে। চোখ ছোট ছোট করে খপ করেই ফোনটা কেড়ে নিল। হঠাৎ এমন হওয়াতে মেহেরিন সাথে সাথে চিৎকার মারলো। ওই শাওন, আমার ফোন নিলি কেন? ফোন দে কইতাছি। কি সারাদিন মোবাইলের মধ্যেই ঢুকাইয়া দাঁত ক্লাস, প্রেম টেম করিস নাকি রে? শাওনের কথায় মেহেরিন হালকা ঘাবড়িয়ে গেল। নিজের লুকায়িত অনুভূতিগুলো যদি এখনই প্রকাশ পেয়ে যায় তবে তো হয়েই গেল। না না, কিছুতেই সেসব প্রকাশ করা যাবে না। তাড়াতাড়ি জায়গা থেকে উঠেই শাওনের সাথে এক প্রকার যুদ্ধ বাঁধিয়ে দিল ফোন দেওয়ার জন্য। এক পর্যায়ে রাগে দুঃখে কেঁদে উঠল মেয়েটা। দুই ভাই বোন পারিসও বটে, কি ছাপে লেউলে লেগে যাস বলতো। আর শাওন, তোকেও বলি হারি ভাই, এইভাবে মেহরিনকে কাঁদালে তোর শান্তি হয় বুঝি? অন্তির কথায় শাওন হাতে মোবাইল নিয়ে মেহেরিনকে এক পলক দেখল। মেয়েটা ইতিমধ্যে কেঁদে নাজেহাল অবস্থা। একটু ফোন নেওয়াতে এই মেয়ে তোর মাইনসের হাতে মাইর খাইয়ে ছাড়বে। কি এমন গুরুত্বপূর্ণ জিনিস আছে যে এই মেয়ে সামান্য ফোন নেওয়াতে কেঁদে দিল? আগে ডাউট ছিল, এখন পুরো শিওর এই মেয়ে নিশ্চয়ই কারোর সাথে লাইন মারছে। যতই হোক বোন হয় তার, কোনো উল্টাপাল্টা সিচুয়েশনে আটকে গেলে তো পরবর্তীতে প্রবলেম হবে। আপাতত কিছু জিজ্ঞেস করলো না, নীরবভাবেই ফোনটা এগিয়ে দিল। ফোন এগিয়ে দিতে দেরি, মেহেরিনের ফোন কেড়ে নিতে দেরি হলো না। মুখ ভেঙচি মেরে ফোন চেক করতে করতেই। তুই যদি আর কখনো আমার ফোন ধরিস তাহলে কিন্তু খুব খারাপ হবে শাওন। যা যা, তোর 2 টাকার ফোন এ বড়লোক সাউন্ড ধরে না। আফটার অল আমি কিছুদিন পর বড়লোকস হয়ে iPhone 17 Pro Max কিনবো। আসিস তখন ধরতে আমার বড়লোকস ফোন, আমিও তখন তোকে দেখে নিব। ওদের আলাপের মাঝেই ভোরের ফোনে মেসেজ এলো। ফোনের লক খুলে দেখলো রিদওয়ানের মেসেজ। আমি গেটের বাইরে আছি হানি, বন্ধুদের সাথে আড্ডা শেষ হলে ওদেরকে নিয়ে চলে এসো। রিদওয়ানের মেসেজ পেয়ে তৎক্ষণাৎ উঠে বলল, হাতের স্পিড বাড়িয়ে লিখে দিল আসছি। এরপর অন্তির হাত টেনে তাকেও দাঁড় করালো। ওদেরকে দাঁড়াতে দেখে বুঝতে পারলো ভোরের রাগী জামাই এসেছে। এরপর বাকি 3জনকে বাই বলে ওরা চলে গেল। আর এদিকে আরহাম তা দেখে দীর্ঘ নিঃশ্বাস ফেলল। আহাগো আহরাম ডার্লিং, আজ আমার একটা জামাই নেই বলে আমি আজ কারো SMS এ লজ্জা পেয়ে পেয়ে যেতে পারলাম না। কি দুঃখ, কি দুঃখ।
শাওনের বলা বাক্যে আরহাম কিছু বলল না। উঠে সেও চলে গেল বাসার উদ্দেশ্যে। কিরে, তুই কেন বসে আছিস? তুইও ওদের মতো চলে যা। আমাকে একটু একা একা দুঃখ পেতে দে তো। কি সব সময় উল্টাপাল্টা কথা বলিস বলতো? আর আমি কি উইড়া উইড়া যাব নাকি বাসায়? তোর বাইক কেন আছে তবে? শয়তান ছেড়ি, তুই আমার বইয়ের হক নিয়ে নিয়ে আমার বাইককে সিঙ্গেল থেকে মিঙ্গেল বানিয়ে রাখছিস। শাওনের কথায় মেহেরিন মুখ ভেঙচি কেটে উঠে পড়ল। অলরেডি বিকেল 4টা বাজতে চলল। মেহেরিন শাওনকে ফেলিয়ে গেটের কাছে যেতে নিলে অন্যায় টান পড়ে। পিছন ফিরে শাওনকে চোখ ছোট ছোট করে তাকিয়ে থাকতে দেখল। ওই মেহরিন না, একলা একলা কই যাস? তোর যদি একলা বাড়িতে ফিরতে দেখে তাহলে তো চাচা স্বরূপ আমার ভিলেন বাপ ঘরেই ঢুকতে দিত না।